জারিয়াকে নিজের ঠিকানায় পৌঁছে দিয়েই সৈন্যরা নিজেদের ক্যাম্পে ফিরে আসে। এক তাঁবুতে 3 জন প্রবেশ করতেই রাফি ফিসফিসিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে প্রশ্ন করে, তুই সিম আর মেমোরি কার্ড খুলে নিয়ে এসেছিস কেন? কি করবি? প্রত্যয় হাতের ল্যাপটপটা রেখে পকেট থেকে সিম ও মেমোরি কার্ড বের করে বলে, এদের কার কার সাথে কন্টাক্ট আছে আর ফোনে কারো কোনো তথ্য পাওয়া যায় কিনা জানতে হবে না? বন্ধুর বুদ্ধিমত্তা দেখে রাফি মুগ্ধ হয়, ফিসফিসিয়ে বলে, প্রত্যয় চোখ গরম করে দূরে সরে বলে, এক ঘুষে মেরে তো নাক ফাটিয়ে দেবো শালা। হৃদয় না তখন ভাবনায় মশগুল ছিল। আচমকা বন্ধুদের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে বলে, আমি হিসাব মেলাতে পেরেছি। প্রত্যয় ও রাফি দুজনে ভুরু কুচকে তাকিয়ে প্রশ্ন করে, কিসের হিসাব? হৃদয়ন চারিদিকে চোখ বুলিয়ে নিচু গলায় বলে, এই পুরোটা একটা ট্র্যাপ ছিল। বেজন্মা বর্বরগুলোর ইন্টেনশন ছিল এই অ্যাটাকগুলোর মাধ্যমে এই দেশকে ডিফেম করা। গত কয়েক মাসে এই গুটি কয়েক দেশে ওরা এই টেররিস্ট অ্যাটাকগুলো চালিয়েছে। এর পিছনে একটাই কারণ, যারা আমাদের দেশগুলোর সাথে ওদের দেশের কূটনীতিক ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলার কারণে যেন আমরা এই দেশের সাহায্যে পাঠানো কিংবা সাপোর্ট করা বন্ধ করে দিই। আর এতে তো ওদের লাভ। পশ্চিমা দেশগুলো এই বর্বরদের সাপোর্ট করেছে অলরেডি। অন্যদিকে একটা দেশের সব সাপোর্ট সিস্টেম বন্ধ করে তাদের পঙ্গু বানানোর জন্য এরা হায়নার মতো হাজার হাজার মানুষের প্রাণ নিচ্ছে এবং নিবে। দীর্ঘদিনের ষড়যন্ত্র এটা। কি নিখুঁতভাবে পুরো ঘটনাটা সাজিয়েছে, কি ভয়ঙ্কর পরিকল্পনা দেখেছিস? প্রত্যয় রাফি মনোযোগ দিয়ে হৃদয়নের কথা শোনে, আর সঙ্গে সঙ্গে তারা পুরো ব্যাপারটা রিলেট করতে পারে। প্রত্যয় বিস্মিত গলায় হিসাব মিলিয়ে বলে, ইউ আর জিনিয়াস হৃদয়ন, পুরো হিসাব মিলে গিয়েছে। এই অসভ্যগুলোর পরিকল্পনা শুনে আমি মোটেও অবাক হচ্ছি না। এদের দ্বারাই কেবল সম্ভব এমন ভয়াবহ একটা হত্যাচর্য চালানো। রাফি দ্রুত গলায় বলে, আমাদের এখনই মেজরকে এই ব্যাপারে ইনফর্ম করতে হবে। উই কান্ট ওয়েট, লেটস কল হিম। সন্ধ্যা 7টার দিকেই বাসায় ফিরে আসে হিরণ। গতকাল রাতে সেই ইনসিডেন্টের পর থেকে এখন পর্যন্ত মেয়ের মুখোমুখি হতে হয়নি তার। এই সন্ধ্যাবেলায় বাসায় ফিরেও সে আর স্বেচ্ছায় বন্নির রুমে গেল না, কেবল একজন হেল্পিং হ্যান্ড দিয়ে বাণীর কাছে খবর পাঠায় রেডি হয়ে নিতে। বাণী খবরটা পেতে রুমের দরজা ভেতর থেকে লক করে টিভির ভলিউম সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। কারো অদক্ষতা সহ্য করার মতো ধৈর্য নেই এই মুহূর্তে তার। সময় গড়ায়, আধ ঘন্টা বসে অপেক্ষা করে হিরণ, কিন্তু বাণীর নেমে আসার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে নিজেই উঠে উপরে যায়। দরজায় সামান্য নক করে বলে, বাণী, দরজা খোলো। টিভির ভলিউম বাড়ানো থাকলেও হিরণের ডাক মা মেয়ে শুনতে পায়। বন্নির সাথে সাথে ফিসফিসিয়ে বলে ওঠে, মাম্মাম, তুমি ভয় পেও না, আমি আছি না, আই ক্যান হ্যান্ডেল হিম। এরকম সিরিয়াস একটা সিচুয়েশনে মেয়ের কথা বলার ভঙ্গি দেখে নীরবে হাসে বাণী। মেয়ের গাল টিপে দিয়ে বলে, আমি ভয় পাচ্ছি না মা, আই নো আমার বন্ধু সোনা সাথে আছে। বন্নি কিছু একটা ভেবে বিছানা ছেড়ে নেমে নিজের টয় বক্স থেকে একটা ম্যাজিক স্টিক নিয়ে বলে, আমরা পাপার উপর ম্যাজিক স্প্লিং করি মাম্মা, যাতে পাপা ফ্রিজ হয়ে যায় আর তোমাকে হ্যাক না করে। বাণী আবারও মলিন হাসে। হেসে মেয়ের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে প্রশ্ন করে, বন্নি বন্নি, ধরো মাম্মা কখনো তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গেলাম, যেখানে পাপা আর আমাদের খুঁজে পাবে না অথবা আমাকে হার্ট করতে পারবে না, তুমি কি পাপাকে রেখে মামার সাথে যেতে রাজি হবে? বন্নি ভাবুক হয়, পরপর নরম গলায় প্রশ্ন করে, এখান থেকে দূরে গেলে তুমি হ্যাপি হবে মাম্মা? হ্যাঁ মা, খুব হ্যাপি হব। তাহলে আমিও যাব। বাণী হেসে মেয়ের কপালে একটা চুমু খেয়ে তাকে কোলে নিয়ে বিছানায় বসায়। দরজার ওপাশ থেকে হিরণের আহ্লাদ মিশ্রিত ডাক এখন অব্যাহত আছে। বাণী বিরক্ত হয়ে একটা হেডফোন নিয়ে বন্নিকে পরিয়ে দিয়ে মিউজিক প্লে করে দেয়। চোখের ইশারায় বলে, তুমি বসে গান শোনো, আমি এক্ষুনি আসছি। বলেই বাণী ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে বের হতেই হিরণের মুখোমুখি হয় সে। বিরক্তি মাখা গলায় শুধায়, আমি যাব না বলেছি না? হিরণ শীতল গলায় বলে, আমি তোমার কাছে জানতে চাইনি তুমি যাবে কিনা। ইউ হ্যাভ টু কাম উইথ মি। বাণী হেসে জানতে চায়, না গেলে কি করবেন? হ্যাঁ, আবার টেনে নিয়ে রেপ করবেন নাকি নিজের বিধ্বংসী রাগ ছাড়বেন? বলুন কি করবেন? দিস ইজ অল ইউ ক্যান ডু। হিরণ হিন শীতল গলায় বলে, আই জাস্ট ওয়ান্ট টু হিল ইউ।
হিরণের এমন গাজালানো কথায় বাণীর রাগ হয়। সে বন্নির রুমের দরজাটা ভালো করে আটকে দিয়ে দ্রুত পায়ে নিচে নামে। হিরণ প্রথমে অবাক হলেও সেও পিছু পিছু নামে। বাণী খাবার টেবিলের কাছাকাছি যেতে দেখে দুজন হেল্পিং হ্যান্ড রাতের খাবার রান্না করতে ব্যস্ত কিচেনে। বাণী তাদের উদ্দেশ্য করে চেঁচিয়ে ওঠে, গেট দ্য হেল আউট অফ হিয়ার। তার চিৎকারে হেল্পিং হ্যান্ড দুজনই কেঁপে ওঠে। তারা অসহায় ভঙ্গিতে হিরণের দিকে তাকায়। হিরণ ইশারায় সম্মতি জানাতেই তারা সুরসুর করে বাড়ির ভিতরে চলে যায়। কখনো কখনো তাদের মনে হয় তাদের স্যার আর ম্যাডাম দুজনেই পাগল। এই পাগলদের পাল্লায় পড়ে তাদেরও এখন পাগল প্রায় অবস্থা। হেল্পিং হ্যান্ডটা বেরিয়ে যেতেই বাণী টেবিলের উপর থেকে কাচের গ্লাস তুলে ফ্লোরে ছুঁড়ে মারে, অতঃপর চেঁচিয়ে ওঠে, নিন, ভেঙে দিলাম। এখন এটাকে কিভাবে হিল করব বলুন? কোন হসপিটালে নিয়ে গেলে এটা ট্রিটমেন্ট পসিবল? কেউ পারবে না এটাকে হিল করতে। নো ওয়ান। দিস ইজ এক্স্যাক্টলি হিয়ার ইউ ডিড টু মি। আই ক্যান নেভার হিল। আপনি সেই উপায় রাখেননি, তাই ফার্দার নিজের এই লেম দরদ নিয়ে আমার সামনে আসবেন না। বলেই বাণী চলে যেতে নিলে হিরণ শান্ত গলায় বলে, দোষটা কি সম্পূর্ণ আমার একারই বাণী? বাণী অবাক হয়ে তাকায়, প্রশ্ন করে, তাহলে কি আমার দোষ? তুমি রাজি থাকলে আমরা খুশি হতে পারতাম। নিজের ভাইয়ের রক্ত দিয়ে কাবিননামা সই করতাম। সেই দিন কখনোই আসতো না যদি তুমি শুরুতেই বিয়ের জন্য রাজি হতে। বাণী প্রশ্ন করে, গিভ মি ওয়ান রিজন যেটার জন্য আমি রাজি হতাম। আপনি কখনোই আমাকে কোনো কারণ দেননি যার জন্য আমি আপনার প্রতি সদয় হব। চেনা নেই জানা নেই একজন অপরিচিত লোক আমাকে টাকার বিনিময়ে কিনে এনে বন্দি করে রেখে কিনা আমার থেকে এক্সপেক্ট করে আমি হাসি মুখে সবটা মেনে নিব। আর ইউ কিডিং উইথ মি? তোমার মুখের কথা যথেষ্ট ছিল বাণী। একবার বলে দেখতে, তুমি যেরকম চাও ঠিক সেরকম হয়ে দরকার তোমার সামনে এসে দাঁড়াতাম। ফর গড সেক স্টপ ইট। আপনি কোন ফ্যান্টাসিতে ভোগেন তা আমার জানা নেই, কিন্তু আমি আপনার মতো ফ্যান্টাসিতে ভোগি না। আপনি যেই লাইফ লিড করছেন, ইট ইজ টোটালি ইয়োর চয়েস। আপনি নিজে কখনো চেষ্টা করেছেন নিজের লাইফস্টাইল পরিবর্তন করার? আমার জন্য কিংবা বন্ধুর জন্য কখনো এই পথ থেকে ফিরে আসার কথা ভেবেছেন? ভাবেননি? তাহলে আমার কিসের ঠেকা পড়েছে যে আপনাকে পরিবর্তন করার চেষ্টা করব? এতদূর বলতে আচমকা বাইর হতে কিছু একটা বিস্ফোরণের শব্দ ভেসে আসে, সেই সঙ্গে কিছু লোকের চিৎকার চেঁচামেচির শব্দ। বাণী আর হিরণ বিস্মিত হয়। কিছু বুঝে ওঠার আগেই বাহিরের গোলাবর্ষণের শব্দে প্রকৃতির নিস্তব্ধতা কেটে যায়। হিরণ এক মুহূর্তে দেরি না করে দ্রুত নিজের পিস্তল বের করে জানালার ধারে এগিয়ে যায় পরিস্থিতি বোঝার জন্য। পরিস্থিতি আঁচ করতেই সে দ্রুত গলায় বলে, বাণী, ওপরে যাও, বউনির কাছে গিয়ে দরজা লক করে থাকো, ভুলেও খুলবে না। বাণী ভীত হয়। পরিস্থিতির গাম্ভীর্যতা টের পেয়ে সে এক মুহূর্ত দেরি না করে দ্রুত উপরে চলে যায়। বন্নির রুমে প্রবেশ করে সে দরজা লক করে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে সে যখন বড় বড় নিঃশ্বাস ফেলতে ব্যস্ত, তখন তার চোখ পড়ে বিছানায় বসে থাকা বন্নির দিকে, যে কিনা অবাক দৃষ্টি মেলে নিজের মাম্মাকে দেখছে। টিয়াশালে ঝাঁঝালো ধোঁয়ায় চোখটা খুব জ্বলছে। শ্বাসনালী হয়ে সেই ধোঁয়াটা ভেতরে প্রবেশ করে আরো বেশি পীড়া দিচ্ছে। চারিদিকে তখন গুলিবর্ষণের শব্দ। তীব্র জ্বালা নিয়েই ইবাদ চোখ মেলে তাকানোর চেষ্টা করে। স্পষ্ট দেখতে না পারলেও সে এলোমেলো গুলি ছুটতে ব্যস্ত, কারণ সে টের পেয়েছে যে চারিদিক হতে কোনো এক দল তাদের ঘিরে ফেলেছে, যে কোনো সময় তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কে কিংবা কারা তা ইবাদের জানা নেই। শমশেদ ছাড়াও স্যারের শত্রুর অভাব নেই। ব্যবসার সমীকরণে অনেক মানুষের পেটে লাথি মেরেছে হিরণ। তাদের কোনো দল নাকি? ইবাদ গুলি ছুটতে ছুটতে পিছিয়ে যেতে থাকে। ঠিক ওই মুহূর্তেই হিরণ পিস্তল হাতে ঘর থেকে বেরিয়ে আসে। ইবাদের কাছে এসে জানতে চায়, কোন শহরের বাচ্চার কলেজা এত বেড়ে গেছে যে আমার বাড়ির ত্রিসীমানায় পা রেখেছে? ইবাদ উত্তর দিতে পারে না। তার আগেই বাহির থেকে আরেকটা টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এবার হিরণও কাশতে শুরু করে। ইতিমধ্যে ধোয়ার সুযোগটা লুফে নিয়ে বিপরীত দল হিরণের বেশ অনেকজনকে গুলি ছুড়ে জর্জরিত করে ফেলেছে। হিরণ পকেট থেকে রুমাল বের করে মুখ চেপে ধরে কাশতে কাশতে লক্ষ্য করে তার বাড়ির উঁচু দেয়াল টপকে কালো দড়ি জাতীয় কিছু একটা সাহায্যে একদল বাড়ির সীমানার ভিতরে প্রবেশ করছে। পরনে তাদের জঙ্গলি ছাপের ইউনিফর্ম। হিরণ ইবাদ সহ সকলে আটকে ওঠে। সেনাদল এখানে? হিরণ লাগাতার গুলি ছুটতে ছুটতে বলে ওঠে, তোর বাচ্চারা ঠিকানা খুঁজে পেল কিভাবে? স্যার উত্তেজিত হয়ে পড়েছে। টের পেতে ইবাদ ঘামতে শুরু করে। এখানে বুলেট অপচয় করার মানে হয় না। তাদের বাঁচতে হলে এই মুহূর্তে পালাতে হবে এখান থেকে। সে দ্রুত হিরণের বাহু চেপে ধরে তাকে টেনে বাড়ির ভেতর নিয়ে যেতে যেতে বলে, স্যার, আমাদের এক্ষুনি পালাতে হবে স্যার, সময় অপচয় করা যাবে না, চলুন স্যার।
ইবাদের তাড়া পেতে হিরণের মস্তিষ্ক সচল হয়। বুঝতে পারে এখান থেকে এই মুহূর্তে না পালালে খুব বড় এক ঝামেলায় ফাঁসবে সে। এই কুকুরগুলোকে সে পরে শায়েস্তা করে নেবে, কিন্তু এই মুহূর্তে পালানো অতি প্রয়োজন। হিরণ এবার দ্রুত আরো 7-8 সহ ঘরের ভেতর প্রবেশ করে দরজা আটকে দেয়। হিরণ দ্রুত উপরের দিকে যেতে নিলে এবার তাড়া দেয়। স্যার, উপরে কোথায় যাচ্ছেন? হিরণ গরম গলায় জবাব দেয়, ডোন্ট বি স্টুপিড ইবাদ। বানি আর বনিকে ফেলে যাব আমি? নেভার। স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের হাতে এত সময় নেই। ইবাদ কথাটুকু উচ্চারণ করতে করতে বাহিরে গোলাগুলির পাশাপাশি দরজায় শক্তিশালী পা দ্বারা আঘাতের শব্দে ভেসে আসে। ইবাদ দ্রুত হিরণের হাত চেপে ধরে বলে, স্যার, আপনার বেঁচে থাকাটা জরুরি স্যার। উই আর লুজিং পাওয়ার হেয়ার। বানি ম্যাডাম আর বন্নি উইল বি সেফ। আরাফ আর আয়ান ওনাদের নিয়ে আসবে। আমাদের এক্ষুনি বের হতে হবে স্যার। হিরণ তবুও যেতে রাজি হয় না। ইবাদ সহ আরো কয়েকজন এক প্রকার ওকে টেনে হিস্ট্রে গ্রাউন্ড ফ্লোরের দিকে নিয়ে যেতে থাকে। ইবাদ ইশারায় আরাব আর আয়ানকে বলে যেন বানি ও বন্নিকেও পিছু পিছু নিয়ে আসে। মুখে এটা বললেও ইবাদ জানে বানি ও বন্নিকে নিয়ে আরভারা কখনোই পৌঁছাতে পারবে না, তাদের হাতে এত সময় নেই। কিন্তু একসঙ্গে সবাই ডোবার থেকে দুজনকে সাময়িক ডুবতে দেওয়া উত্তম বলে মনে হয় তার। আর তাছাড়াও পাপে তারা জড়িত। বানি ম্যাডাম আর বন্নি এসব সম্পর্কে জানে না। বাংলার নীতিবান সৈন্যরা নিশ্চয়ই তাদের কোনো ক্ষতি করবে না। মস্তিষ্ক এরকম বিভিন্ন চিন্তার হিসাব দ্বারা যখন আলোড়িত, সেই সময় গ্রাউন্ড ফ্লোরের এক নির্দিষ্ট রুমের ভেতর প্রবেশ করে একটা আন্ডারগ্রাউন্ড ওয়ে দিয়ে বের হওয়ার জন্য উদ্যত হয় হিরণেরা। এই সুড়ঙ্গ পথ 2 কিলোমিটার দীর্ঘ। এরকম সিচুয়েশনের জন্য হিরণ এই পথ তৈরি করেছিল, কিন্তু কে জানতো আজ যখন সত্যি এই পরিস্থিতি এসেছে তখন তাকে বানি আর বন্নিকে ফেলে যেতে হবে তার। হিরণ মলিন মন নিয়েও দ্রুত পালানোর জন্য সুড়ঙ্গ পথ ধরে এগোতে শুরু করে, তার পিছু পিছু বাকিরাও। এবার তাদের অনুসরণ করার জন্য পথ বন্ধ করতে নিলে হিরণ বাদশাতে অস্ফুট বলে, বনি আর বানিকে নিয়ে ওরা আসবে, পথ খোলা রাখো। এবার তার প্রত্যুত্তর করে না, হিরণের কথা মেনে নেয়। রুমের লাইট বন্ধ করে রুমের এক কোণে মেয়েকে কোলে জড়িয়ে বসে আছে বানি। ভয়ে তার শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে শীতল হাওয়া বইছে। বাহিরের এই গোলাগুলির শব্দ তার কলিজা কাঁপিয়ে তুলছে। বুকের ভেতরটা অবিরত ধকধক করছে। কোলে বসে থাকা বন্নি অবুঝের ন্যায় তাকিয়ে আছে। তার কানে এখনো হেডফোন, মিউজিক চলছে। হাতে থাকা ছোট ব্লুটুথ রেডিও হতে আচমকা নিচের রুমের দরজায় কারো করাঘাতের শব্দে বানি কেঁপে ওঠে। গলা শুকিয়ে যেন তৃষ্ণার্ত পথিকের ন্যায় খা খা করছে। এই দরজায় করাঘাতের শব্দটা বড্ড অপরিচিত। হিরণ এভাবে দরজায় করাঘাত করে না, তাহলে কে? মনে মনে আল্লাহকে ডাকে সে, প্রার্থনা করে যেন এই জালিম লোকটার পাপের শাস্তি বন্নিকে না ভুগতে হয়। এই পরিস্থিতিতে বানের সকল চিন্তা, ভয় এবং উৎকণ্ঠা বন্নিকে ঘিরেই। বানের ভাবনার মাঝেই বাইরে থেকে একটা পুরুষালী গলা বলে ওঠে, ম্যাডাম, আমি আরাফ। দরজা খুলুন, পরিস্থিতি ভালো না, আপনাদের দ্রুত এখান থেকে নিয়ে যেতে হবে। হিরণ স্যারের অর্ডার। বানি কথাটুকু শুনে অতঃপর সামান্য ভরসা খুঁজে পায়। মনে মনে সিদ্ধান্ত নেয় সে দরজা খুলবে। এই পরিস্থিতিতে বন্নিকে নিয়ে এখানে থাকা সম্ভব নয়, সে যেই হোক না কেন। সেই যেই না দরজা খোলার উদ্দেশ্যে উঠতে নেয়, সেই মুহূর্তে আবার পরপর 2টো গুলি বর্ষণের শব্দ ভেসে আসে। এবার আরো কাছ থেকে, আরো নিকট থেকে, ঠিক দরজার অপর পাশ হতে। বানি এবার ভয়ে মৃদু গঙিয়ে ওঠে। তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিতে দরজায় জোরে জোরে কারো আঘাতের শব্দ ভেসে আসে। এই বুঝি দরজাটা ভেঙে ফেলল। বানির এবার ভয়ের চোখে অশ্রু এসে ভিড় করে। সে দ্রুত মেয়ের কপালে একটা চুমু খেয়ে মেয়েকে নিজের বুকে লুকিয়ে নেয়। যেই খুনাখুনির সাক্ষী সে কখনো নিজের মেয়েকে হতে দেয়নি, আজ বুঝি তার নিষ্পাপ মেয়ে সেই দৃশ্যেরই সাক্ষী হবে। একের পর এক ভয়ঙ্কর শব্দ তুলে হওয়া আঘাতে অবশেষে দরজাটার লক ভেঙে যায়। সশব্দে দরজাটা খুলে যেতেই বানি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। অন্ধকার রুমটায় কেউ একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে তা স্পষ্ট টের পাচ্ছে। এগিয়ে এসে তার মুখের দিকে খুব সম্ভব আলো জাতীয় কিছু একটা তাক করেছে, তাও টের পায় বানি। তবুও সে চোখ মেলে না। সেই ভয়ঙ্কর দৃশ্যটুকুর সাক্ষী হতে রাজি নয়। জীবনটা তবে হিরণের কোনো এক শত্রুর হাতেই শেষ হবে তার। এত বছর ধরে তার বেঁচে থাকাটা বৃথা ছিল। মুক্তির স্বাদ আর তার পাওয়া হলো না। হেই বানি, ইটস মি, ভয় পেও না। হঠাৎ খুব কাছে পরিচিত স্পষ্ট কণ্ঠস্বর কানে এসে পৌঁছাতেই বানির ভাবনা রীতি ঘটে। চকিতে চোখ মেলে তাকায় সে। অন্ধকার রুমের সামনে হাঁটু ভেঙে বসা মানুষটার হাতের টর্চের আলোয় বানি দেখতে পেল ইউনিফর্ম পরিহিত পুরুষটাকে। মুখে রুমাল জাতীয় কিছু একটা বাঁধা, কিন্তু সেই বজ্রের ন্যায় গম্ভীর এবং ঈগলের ন্যায় বুদ্ধিদীপ্ত চোখ জোড়া চিনতে ভুল করে না বানি, একটুও ভুল করে না। সামনের মানুষটা বানির বিস্ময় ভরা দৃষ্টি থেকে সামান্য নরম গলায় জানতে চায়, ডিড আই স্কেয়ার ইউ? বানি উত্তর দিতে পারে না। সে চরম আপ্লুত হয়। এই মানুষটা এসেছে,
তাকে মুক্ত করতে এসেছে। ভাবনাটা বাণীর চোখের টলমল করা অশ্রুকে গাল ছুঁয়ে গড়িয়ে পড়তে বাধ্য করে। সামনের মানুষটা তা দেখে, মুখে বাঁধা রুমালের আড়ালে ঠোঁটের করে মৃদু হাসি ফুটিয়ে শুধায়, এটাই শেষবার বাণী তালুকদার, আর কখনো পালাতে হবে না তোমার। এই ত্রিসীমানার গণ্ডি পেরোলেই তুমি মুক্ত। এতক্ষণ ধরে বাণীর কোলে মুখ লুকানো ছানাটা এবার ঘাড় ঘুরিয়ে মুখ তুলে পেছনে তাকালো। অপরিচিত লোকটাকে দেখে নিজের কান থেকে হেডফোনটা খুলে চোখ পিটপিট করে তাকিয়ে থাকলো, যেন চোখের ইশারায় জানতে চাইছে, তুমি কে বাপু? তোমাকে তো চিনলাম না। সামনে বসা মানুষটা বন্নির না বলা প্রশ্নটা যেন বুঝতে পারলো। এক হাতে নিজের মুখে বাঁধা রুমালটা নামিয়ে কোমল স্বরে বলে, হাই বন্নি, ইটস মি, মেজর শাহরিয়ার দুর্জয়। রিমেম্বার মি? বন্নি মনে করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ে এই লোকটা অনেকটা এরকমই বেশভূষায় সে আগেও দেখেছিল। সাথে ছিল অনেকগুলো আঙ্কেল, স্টুপিড আঙ্কেলটাও ছিল। মনে পড়তেই বন্নি মাথা নেড়ে বোঝায় সে চিনতে পেরেছে। দুর্জয় নিজের মুখের রুমালটা তুলে নেয় দ্রুত। হাতে বেশি একটা সময় নেই তার। সে নিজের পকেট হতে আরো দুটো রুমাল বের করে দ্রুত বাণীর হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি মুখ বেঁধে নাও, বন্নিকেও ভালো করে বেঁধে দাও, বাইরে গ্যাস আছে, কাশি উঠতে পারে। দুর্জয়ের তাড়াটা বাণীর মস্তিষ্ক সচল করে তোলে। সে দ্রুত অস্ত্র মুছে চোখের পলকে নিজের আর বন্নির মুখটা বেঁধে নেয় রুমাল দ্বারা। এরই মাঝে বড়সড় পা ফেলে রুমে প্রবেশ করে ইউনিফর্ম পরিহিত সাইফ। তাকে দেখেই বন্নি প্রফুল্ল গলায় চেঁচিয়ে ওঠে, মাম্মাম দেখো, ওই স্টুপিড আঙ্কেল। এইটুকু বাচ্চার মুখে বিরক্তিকর ডাক শুনে সাইফের রাগ ওঠে। ইয়াসমিনের ভাইয়া ডাকের পর তার জীবনের শোনা সব থেকে বিরক্তিকর সম্বোধন বোধহয় এটাই। তবুও সে নিজের রাগটুকু চেপে দুর্জয়ের কাছে এসে নিচু গলায় জানায়, স্যার, পুরো বাসা সার্চ করেছি, গ্রাউন্ড ফ্লোরে একটা স্কেপ ওয়ে পেয়েছি। আমাদের আগমনের আলামত দেখে হিরণ সেই পথ ধরে পালিয়েছে, সঙ্গে কয়েকজনকে নিয়েছে। দুর্জয় বিরক্তি নিয়ে বলে ওঠে, কাপুরুষ কোথাকার। সাইফ সঙ্গে সঙ্গে আশ্বস্ত করে জানায়, চিন্তা করবেন না, পিছনে জুনায়েদ, ফারদিন আর ব্যাকআপ টিমের কিছু সদস্যও গিয়েছে। আশা করছি অসভ্যটাকে ধরতে পারবে। হিরণ যে পালিয়েছে সূক্ষ্ম কথাটুকু বন্নি না শুনলেও বাণী ঠিকই শুনতে পেয়েছে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। আর কি আশা করা যায় এই পুরুষের কাছ থেকে? বিপদে পড়তেই ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে গেল। ঠিকই নিজের গা বাঁচিয়ে পালিয়ে যেতে দ্বিধা করল না। দুর্জয় সাইফের কথা শুনে মৃদু আশ্বস্ত হয়ে বাণীকে নিচু স্বরে বলে, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম এনিমোর। বাণী মেয়ের হাত শক্ত করে ধরে প্রস্তুত এই বন্দি দশা থেকে মুক্ত পেতে। কিন্তু তার পূর্বে দুর্জয় ফের একবার বন্নির দিকে ইশারা করে বলে, আই নিড টু টক টু হার, মে আই? বন্নি সামান্য মাথা নেড়ে অনুমতিটুকু দিতেই দুর্জয় বিলম্ব করে না। হাঁটু গেড়ে ফের বন্নির সামনে বসে তার হাত দুটো নিজের বড় হাতের মুঠোয় পুড়ে শুধায়, বন্নি, দিস ইজ এ গেম রুল। আপনাকে জাস্ট 3টা রুলস ফলো করতে হবে। আপনি কি প্লিজ আমার সঙ্গে কোঅপারেট করবেন? বন্নি অবাক হয়। সামনে বসে থাকা লোকটার পারমিশন চাওয়ার ভঙ্গিমা দেখে সে মনে মনে লোকটাকে জেন্টলম্যান হিসেবে খ্যাত করে। অতঃপর মাথা নেড়ে বুঝায় সে কোঅপারেট করতে রাজি। দুর্জয় মৃদু হেসে বলে, রুল নাম্বার 1 হলো যতক্ষণ না আমি বলবো আপনি চোখ খুলবেন না। রুল নাম্বার 2 হলো আপনি গুড গার্ল হয়ে গাড়িতে মাম্মার কোলে বসে থাকবেন, একটুও নড়াচড়া করবেন না। রুল নাম্বার 3 হলো আপনি কান থেকে হেডফোন খুলবেন না। বন্নি রুলসগুলো শুনে দাঁত বের করে হেসে বলে, এগুলো তো খুব ইজি। দুর্জয়ও আরেক দফা ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে বন্নির কানে হেডফোনটা পরিয়ে দেয়। অতঃপর উঠে দাঁড়িয়ে সাইফকে বলে, নিচে যাও, আমরা আসছি। সাইফ চলে যায়। বানি আচমকা কিছু একটা ভেবে দ্রুত দৌড়ে গিয়ে বন্নির আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে নিজের হাতে নিয়ে নেয়। দুর্জয়ের কাছে এসে বলে, আমার মায়ের শাড়ি একদম আগের মতোই আছে। দুর্জয় নীরবে একবার বাণীকে দেখে ফের ব্যাগের দিকে তাকায়। বাণী তালুকদার তার মায়ের শাড়ির অযত্ন করেনি। বিষয়টা কি ভালো লাগার? জানে না দুর্জয়। সে নীরব রায়। বাণীও আর কথা না বলে বন্নিকে কোলে তুলে নিতেই বন্নি দুর্জয়ের কথা মতো চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করে হেডফোন হতে ভেসে আসা গানের শ্রুতিমধুর সুর শুনতে ভালো লাগছে বেশ। দুর্জয় বাণীকে বলে, চলো। বলেই দুর্জয় পা বাড়ায়। বাণীও পিছু পিছু বেরিয়ে আসে। সিঁড়ি হয়ে নামার সময় আচমকা বাইরে থেকে ফের গুলিবর্ষণের শব্দ ভেসে আসে। আকস্মিক শব্দে বাণী ভীত হয়। ভয়ে কুকড়ে ওঠে। টাল সামলাতে না পেরে সে ব্যালেন্স হারিয়ে ফেলে। চিৎকার করার সুযোগ পেল না মোটেও। কোল থেকে বন্নি পড়ে যেতে নিলেই সামনে থেকে দুর্জয় দ্রুত বলিষ্ঠ বাহু দ্বারা বাধা দেয়। পরপর নিজেই বন্নিকে কোলে তুলে নিয়ে সতর্ক করে বলে,
সাবধানে হাঁটো, তবে দ্রুত। ছোট্ট মানুষটা এক হাতে কোলে জড়িয়ে অপর হাতে পিস্তলটাকে শক্ত করে চেপে ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে দুর্জয়। পিছু পিছু বানিও। ফ্রন্ট ইয়ার্ডটা তখন সম্পূর্ণ সেনাদের আয়ত্তের অধীনে। দুর্জয় সবার আগে সাহেবকে প্রশ্ন করে, কিসের ফায়ারের শব্দ হলো? স্যার, হিরণের একজন লোক ঘাপটি মেরে লুকিয়েছিল, সুযোগ পেতেই পালানোর চেষ্টা করে। সাদাত ওর পিছু পিছু গিয়েছে, ওই হয়তো ফায়ার করছিল। দুর্জয়ের অপেক্ষা না করে বেরিয়ে যেতে যেতে বলে, আমি ওদের নিয়ে যাচ্ছি, তোমরা কাজ শেষ করে সরাসরি হেডকোয়ার্টারে পৌঁছাবে। এখানে অর্ডারের ইতি টেনে দুর্জয় দ্রুত বাড়ির সীমানার বাহিরে বেরিয়ে আসে। রানিয়া এই ত্রিসীমানার বাহিরে প্রথম কদম রাখতেই মনে মনে বলে, আলহামদুলিল্লাহ। দ্রুত পা ফেলে বাড়ি থেকে মিনিট দুয়েকের দূরে যেতেই বানি দেখে একটা গাড়ি রাস্তার পাশে অপেক্ষমান। কালো এই জিপ গাড়িটা যে দুর্জয় তা চিনতে ভুল করেনি সে। দুর্জয় গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে দিতেই বানি নীরবে গাড়িতে উঠে বসে। দুর্জয় তাড়া দিয়ে বলে, সিট বেল্ট বাঁধো জলদি। বানি কতটুকু মেনে সেই অনুযায়ী কাজ করতেই দুর্জয় বন্নিকে বানির কোলে দিয়ে দেয়। অতঃপর গাড়ির দরজা আটকে নিজেও দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে উঠে বসে। এক মুহূর্ত বিলম্ব না করে গাড়ি স্টার্ট দেয় সে। বড় বড় পা ফেলে জঙ্গলের মধ্যের পথ ধরে পালানোর চেষ্টা করছে এক যুবক। তাকে ধাওয়া করে বেড়াচ্ছে ইউনিফর্ম পরিহিত এক পুরুষ। যুবকটার চোখে মুখে আতঙ্ক এবং বিরক্তি একসঙ্গে ফুটে উঠেছে। তাকে অনুসরণ করা পুরুষটার প্রতি সে বড্ড বিরক্ত। এই মুহূর্তে তার কাছে পিস্তল থাকলে সে মোটেও না পালিয়ে আগে ইউনিফর্ম পরিধেয় পুরুষটাকে খুন করত। কিন্তু যেহেতু সে নিরস্ত্র, সেহেতু পালানোটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয় আপাতত। আচমকা এক পা ধরে পা লাগাতেই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে। উঠে দাঁড়ানোর পূর্বেই সেই ইউনিফর্ম পরিহিত লোকটা কাছে এসে পড়ে। যুবকটা ক্লান্ত চোখ তুলে তাকায়। ভালো করে সামনের ব্যক্তিটার মুখ পরখ করে। লেফটেন্যান্ট সাদাত। অন্য এক সেনা সদস্যের মুখে নামটা শুনেছে সে। সাদাত হাতের পিস্তলটা যুবকের দিকে তাক করে ধরে বলে, সময় অপচয় করা আমার খুব অপছন্দের। এতক্ষণ দৌড়ে শুধু শুধু আমার সময় অপচয় করেছিস, তুই মাথা গরম করে দিয়েছিস। যুবক বুঝে যায় তার বাঁচার আর কোনো উপায় নেই। সে চোখ বুজে নেয়। এই সেনাদের হাতে বন্দী হয়ে অত্যাচারিত হওয়ার থেকে মৃত্যুবরণ করা উত্তম। সাদাত ট্রিগার পুল করে শুট করতে নেবে এমন সময় সেখানে আরেকটা শূন্যে ফায়ারিং এর শব্দ হয়। সাদাত আর সেই যুবক চকিতেই পাশ ফিরে তাকায়। এক নারী পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। হাতের পিস্তলটা সাদাতের দিকেই তাক করা। সাদাত বিমূঢ় হয়ে সেই নারীকে পরখ করে। এই নারীকে সে আগেও দেখেছে। সাদাতের স্টকার, যার প্রতি শুরু থেকে সাদাতের সন্দেহ ছিল। কিন্তু এই সন্দেহভাজন নারীর অপ্রয়োজনীয় নামটা সে মনে করতে পারছে না। কি যেন ছিল নামটা? স্নেহা, শিয়া, সাধনা। রণচণ্ডী সেই নারী ঝাঁঝালো স্বরে বলে, লিভ হিম অ্যালোন। সাদাতের ভুরু কুচকে আসে। রাশভারী গলায় জানতে চায়, হু আর ইউ? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। এখান থেকে চুপচাপ চলে যাও, আমি কিছুই করব না তোমাকে। সাদাত বিরক্ত হয়। মেয়েটা কি তাকে দয়া দেখাতে চাচ্ছে? এক্সকিউজ মি মিস, একজন সেনা সদস্যের অপারেশনে বাগড়া দেওয়ার শাস্তি সম্পর্কে আইডিয়া আছে আপনার? লুক মিস্টার, ট্রাস্ট মি, আমার ব্যাপারে নাক না গলানোই এই মুহূর্তে তোমার জন্য বুদ্ধিমানের কাজ। সরি, আমি নাক গলাচ্ছি? ইটস ইউ যে প্রতিবার আমার পথে আসছো। আই এম ওয়ার্নিং ইউ, সরে যাও। হ্যাঁ, ভেবো না যে নারী দেখে যেতে দিব। আমার কাছে বাধা দিলে তোমাকে শ্যুট করতে আমার মোটেও হাত কাঁপবে না। সাদাত আর অজ্ঞতা নারীর এই কথা কাটাকাটির মধ্যে সুযোগ বুঝে সেই যুবকটা ধীরে ধীরে এক পা করে ধীরে ধীরে পিছিয়ে যায়। অতঃপর নিঃশব্দে সেখান থেকে পালায়। তর্কাতর্কির এক পর্যায়ে লালচে চুলের নারীটা চেঁচিয়ে ওঠে। ক্ষোভ মিশ্রিত গলায় বলে, তোমার কারণে ও আমার হাতছাড়া হয়ে গেল। বলেই সেই নারী দ্রুত ওই যুবকের সন্ধানে দৌড়ে যেতে নিলেই সাদাত এসে তার হাত চেপে ধরে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে, নিজের পরিচয় বলো তুমি। আমার চোখে ধুলো ছোড়ার চেষ্টা করো না মোটেও। হ্যাঁ, সেই নারী অপর হাতের সাহায্যে সাদাতকে আঘাত করার চেষ্টা করলে সাদাত সেই হাতও চেপে ধরে বলে, নট দিস টাইম। রমণী ক্ষুব্ধ হয়। চোখ ঠিকরে যেন তার আগুন বের হচ্ছে। বেশ কিছুক্ষণ সে নিজেকে ছাড়ানোর জন্য মুষ্টামুষ্টি করে। তাতে অবশ্য বিশেষ লাভ হয় না। পরিশেষে ব্যর্থ হয়ে সে সুকৌশলে নিজের পায়ের সাহায্যে সাদাতের হাঁটুর জয়েন্টে আঘাত করে। মুহূর্তে সাদাত তাকে ছেড়ে আহ বলে চাপা আর্তনাদ করে মাটিতে পড়ে রমণী সামান্য হেসে বলে, আগেই বলেছিলাম আমার কাছে বাধা দিবে না। আমার কাছে বাধা দেওয়ার ইনাম ছিল এটা। রমণী উল্টো ফিরে এবার সেখান থেকে প্রস্থান করতে নিলে সাদাত পিছন থেকে বলে ওঠে, জুইশান নামরা, এজেন্ট অফ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইয়েমেন। ইন্টারেস্টিং।
দৃশান বিস্মিত হয়ে পেছনে ফিরে তাকায়। সাদাতের হাতে নিজের জব সেক্টরের আইডি কার্ড দেখে আরো বিস্মিত হয়। দ্রুত সে নিজের জ্যাকেটের ভেতরের পকেটে তল্লাশি চালায়, খালি একদম। তার মানে কি কোনোভাবে সাদাতের সঙ্গে ধস্তাধস্তির সময় তার আইডি কার্ডটা পড়ে গিয়েছে? সাদাত ঠোঁটের করে মৃদু হাসি এঁকে দৃশানকে দেখছে। এই হাসি সাফল্যের। সামনে দাঁড়িয়ে থাকা এই রমণের সঙ্গে এতদিনের চোর পুলিশ খেলার অবসান ঘটল। তবে 2 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথের ইতি ঘটে জঙ্গলের মধ্যে এসে। টানেলের মুখ দিয়ে মাথা বের করে এক এক করে বেরিয়ে আসে পলাতকরা। এতক্ষণ মাটির নিচে ওই পথ ধরে আসতে বড্ড কষ্ট হয়েছে তাদের। একে তো অদ্ভুত ব্যবসা গরম, তার উপর যেন অক্সিজেন স্বল্পতা। সকলেই মাটিতে হাত পা ছড়িয়ে বসে কিছুক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। অতঃপর এবার দ্রুত টানেলের দরজাটা বন্ধ করে হিরণকে তাড়া দেয়। স্যার উঠুন, বেশিক্ষণ এখানে অপেক্ষা করা ঠিক হবে না। হিরণের বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। সে বলে, ওরা আসুক। ওরা দ্বারা হিরণ কাকে বুঝিয়েছে তা বুঝতে অসুবিধা হয় না ইবাদের। সে বড্ড বিরক্ত হয়। এই লোকটাকে নিজের ভালো বুঝে নাকি? সে তবুও ধৈর্যশীল গলায় শুধায়, স্যার ওরা সেফ থাকবে, চিন্তা করবেন না। এই মুহূর্তে আপনি বিপদে আছেন স্যার, বোঝার চেষ্টা করুন, নিজের কথা চিন্তা করুন একবার স্যার। হিরণ এবার রেগে যায়, ফুঁসে উঠে বলে, কে বলেছে তোমাকে আমি নিজের কথা চিন্তা করছি না? নিজের কথা চিন্তা না করলে আমি কখনোই পালাতাম না। নিজের অর্জনগুলো এই কুকুরদের কাছে খোয়াতে রাজি আমি না, কিন্তু তাই বলে বানি আর বনিকে আমি ছেড়ে দেব ভাবলে কি করে? ইবাদ নীরব বনে যায়। স্যার খেপেছে। এই মুহূর্তে কিছু বললে উল্টো স্যারের রাগের পরিমাণ আরো বাড়বে। আচমকা টানেলের গোল মুখের ন্যায় দরজাটার অপর পাশ হতে করাঘাতের শব্দ হয়। সকলেই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠে দাঁড়ায়। হিরণ ভুরু কুঁচকে দরজাটার পানে তাকিয়ে রয়। ইবাদ সহ বাকিরা পরামর্শ দেয় পালানো শ্রেয়। হিরণ কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বেই দরজার অপর পাশ হতে একটা পুরুষালী গলা বলে ওঠে, দরজা খোলো, আমি আয়ান। কেউ আছো? প্লিজ দরজা খোলো। আয়ানের কণ্ঠ শুনেই চিনতে পারে ইবাদ। সে দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। সঙ্গে সঙ্গে টানেলের দরজা বেয়ে বেরিয়ে আসে আয়ান। মাটিতে চিত হয়ে পড়ে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে। হিরণ এক দফা আয়ানকে দেখে নিয়ে আবার দরজার ভেতর তাকায়। কাউকে খুঁজতে মগ্ন তার চোখ জোড়া, কিন্তু কাঙ্ক্ষিত মুখ দুটো দেখতে না পেয়ে সে অধৈর্য গলায় প্রশ্ন করে, বানি কোথায়? আমার মেয়ে কোথায়? ওদের সাথে নিয়ে আসার কথা ছিল। আয়ান কোনো মতে বলে, স্যার আর্মিরা বাড়ির ভেতর প্রবেশ করে ফেলেছিল। আরব বানি ম্যাডাম আর বনিকে নিয়ে বের হতে পারেনি। আমি বহু কষ্টে টানেল দিয়ে পালিয়ে এসেছি। হিরণের মাথা বিগড়ে যায়। বের হতে পারেনি মানে? আমার বানি আর মেয়ে কোথায় তাহলে? হয়তো আর্মিদের হাতে ধরা পড়েছে স্যার, কিন্তু আপনি চিন্তা করবেন না। আমি আসার পথে আমাদের বাহিরের লোককে ফোন করে জানিয়েছি 3টে গাড়ি 3 রোডে অপেক্ষারত থাকবে। জানোয়ারগুলো ম্যাডামকে নিয়ে যেতে পারবে না। আমাদের লোকেরা ম্যাডাম আর বনিকে উদ্ধার করে নিয়ে আসবে যে কোনো মূল্যে। আয়নের কথা শেষ হতে না হতেই হিরণ একটা কাজ করে। নিজের হাতের পিস্তলে অবশিষ্ট সব কয়টা বুলেট আয়নের বুকে ফায়ার করে। শরীরটা বুলেট দ্বারা ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুহূর্তে। ইবাদ সহ উপস্থিত সকলেই ভীত হয়। হিরণ নিথর দেহটার দিকে তাকে ঠান্ডা গলায় বলে, আমি কাউকে পালিয়ে যাওয়ার জন্য বেতন দেই না। বিপদ দেখতে যারা আমাকে কিংবা আমার পরিবারকে রেখে পালানোর দুঃসাহস দেখাবে, সবার পরিণতি এক হবে। হিরণের বলা কথাটা যে উপস্থিত সবার জন্য নীরব হুমকি ছিল তা বুঝতে কারো অসুবিধা হলো না। হিরণ পিস্তল হাতে সেই জায়গা পরিত্যাগ করতে করতে শান্ত গলায় আদেশ দেয়, কে বা কারা গাড়ি নিয়ে অপেক্ষা করছে এক্ষুনি খোঁজ নাও। এবার স্পষ্ট ভাষায় তাদের বলে দাও, আই ওয়ান্ট মাই ওয়াইফ অ্যান্ড ডটার, সেভ ইট এনি কোস্ট। স্যারের আদেশ পেতে ইবাদ পকেট থেকে ফোন বের করে স্যারের পিছু ধরে। বাকিরাও তাদের পিছু পিছু অনুসরণ করে। পিছনে পড়ে রয় এক রক্তাক্ত লাশ। গাড়ি এগিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে তৈরি পাকা রাস্তা হয়ে। সুবলিষ্ঠ হাতে গাড়ি ড্রাইভে মনোযোগী দুর্জয়। চেহারায় আবার পূর্বের গাম্ভীর্যটা ফুটে উঠেছে। বানি আর চোখে একবার দেখে নেয় সেই মুখশ্রী। এক সাগর কৃতজ্ঞতা তার দৃষ্টিতে উতলে পড়ছে, কিন্তু তা প্রকাশ করার শাব্দিক ভাষা খুঁজে পায় না সে। তাই অতি নীরবে মনে মনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে, আমাকে অন্ধকার থেকে মুক্তি দেয়া মানুষটার জীবন চিরকাল আলোকিত রেখো আল্লাহ। গাড়ি সুকৌশলে চালাতে ব্যস্ত দুর্জয়। আচমকা গাড়ির লুকিং মিররে তাকাতেই থমকে যায়। নীরব শুনশান রাস্তায় পেছনে অতি নিকটে থাকা গাড়ির অস্তিত্ব ও তার গতিবিধি অবলোকন করে দুর্জয়ের মুখভাব আরো গম্ভীর হয়। মাথাটা ঠান্ডা রেখে গাড়ির গতি বাড়ায় সে। পেছনের ওই সাদা রঙা গাড়িটাও পাল্লা দিয়ে গতি বাড়ায়।
দুর্জয় রাস্তাটা আরেকবার পরখ করে। সর্বোচ্চ গতিতে চালানোর পরও এই জঙ্গল পেরিয়ে মূল হাইওয়েতে পৌঁছাতে আরো 20 মিনিটের অধিক সময় লাগবে। এতটা সময় কি আদৌ তার হাতে আছে? দুর্জয় সতল মস্তিষ্ক জবাব দেয়নি। দুর্জয় শান্ত গলায় বাণীকে উদ্দেশ্য করে বলে, একটা গাড়ি আমাদের ফলো করছে, পেছনে ফিরবে না, ভুলেও তাকাবে না। উত্তেজিত না হয়ে শান্ত থাকো, শক্ত হয়ে বসে থাকো, আমি আছি, সামলে নেব ইনশাআল্লাহ। বাণী বিচলিত হয় শুরুতে, কিন্তু দুর্জয়ের বলা আমি আছি তে সে ভরসা খুঁজে পায়। নদীর পানির মতো শান্ত রয়, কিন্তু পেছনের গাড়িটা শান্ত রয় না, হিংস্র হায়নার ন্যায় যেন ধাওয়া করছে। কেবল ধাওয়া করেই ক্ষান্ত হয় না। দুর্জয় দেখে সাদা গাড়ির ভেতর বসা দুজনের একজন একটা রাক্ষসের পিস্তল হাতে নিয়ে তার গাড়ির দিকে তাক করেছে। দুর্জয়ের সঙ্গে সঙ্গে মৃদু চেঁচিয়ে আদেশ দেয়, বানি হেড ডাউন। তীক্ষ্ণ শব্দ তুলে ফায়ার ছুড়ে হায়নার দল বাণী বন্নিকে সহ মাথা নিচু করে ফেলে দ্রুত। দুর্জয় খপ করে নিজের পিস্তলটা হাতে তুলে নিতে আরেকটা গুলি ছুড়ে পিছনের গাড়ি থেকে। এবার গুলিটা এসে দুর্জয়ের গাড়ির ব্যাক সাইডের কাছে লাগে। মুহূর্তেই পিছনের সিটটা চূর্ণ বিচূর্ণ কাজ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। দুর্জয়ের এতক্ষণে ধৈর্যের বাঁধ ভাঙে। সে এক হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে, অন্য হাতে পিছনের গাড়ির দিকে ফায়ার করতে করতে চেঁচিয়ে ওঠে, বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ টাচ মাই লাভ। এরকম সিরিয়াস একটা সিচুয়েশনেও দুর্জয়ের বলা কথা শুনে বাণী স্তব্ধ বনে যায়। চোখ তুলে সে দুর্জয়কে দেখে, দুর্জয়ের হিংস্র রূপটা দেখে, ফের বিমূঢ় হয়। সে কি একমাত্র ঠিক শুনল? দুর্জয় কাউকে মাই লাভ বলল, তাও কোনো মানুষ নয় বরং একটা গাড়িকে মেন করে। আর কিছু ভাবার সুযোগ পায় না বাণী। সামনের রাস্তার দৃশ্যটা দেখে সে চেঁচিয়ে ওঠে, দুর্জয় সামনে দেখো। দুর্জয় মুহূর্তেই সামনে তাকায়, আর ভয়ঙ্কর দৃশ্যটা দেখে সে দ্রুত স্টিয়ারিংটা সম্পূর্ণ ঘুরিয়ে ফেলে। গাড়ি প্রবেশ করে অন্য রাস্তায়। বাণীর তখনও বুক কাঁপছে। তার চোখের সামনে ভাসছে এইমাত্র দেখা দৃশ্যটা। দুর্জয় যখন পেছনের গাড়িকে কাবু করতে ব্যস্ত, সেই সুযোগে সামনে থেকে আরেকটা গাড়ি সম্পূর্ণ গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। আর এক মুহূর্ত দেরি হলেই হয়তো সংঘর্ষটা হয়েই যেত। ভিন্ন রাস্তায় প্রবেশ করার পরও গাড়ি দুটো ক্ষান্ত দেয়নি, এখনও দুর্জয়ের গাড়িকে ধাওয়া করে চলেছে। দুর্জয়ের এক হাত স্টিয়ারিংয়ে এবং অপর হাতে পিস্তল ধরা। সে ব্যস্ত গলায় বাণীকে শুধায়, সামনে স্টোরেজ বক্সের ভেতর আমার ফোনটা, দ্রুত নাও। বাণী ভয়কে পাশে রেখে মাথা ঠান্ডা করে। এই মুহূর্তে বাঁচতে হলে তার মাথা ঠান্ডা রাখাটা গুরুত্বপূর্ণ। দুর্জয়ের মতো বাণীর সঙ্গে সঙ্গে স্টোরেজ বক্স খুলে কালো ব্যাক কাভারে ফোনটা হাতে তুলে নেয়। ফোন অন করতেই সেখানে সিকিউরিটি হিসেবে পিন নাম্বার জানতে চায়। দুর্জয় নির্দ্বিধায় বলে, 4141। বাণী ফোন আনলক করতেই দুর্জয় বলে, কল লিস্টে যাও, সাইফ লেখা নাম্বারটা ডায়াল করো, তারপর ফোনটা স্পিকার মোডে দাও। বাণী কথা মতো কাজ করে। ঠিক 2 বার রিং বাজতেই কলটা রিসিভ হয়। সাইফকে হাই হ্যালো বলার সুযোগ না দিয়ে দুর্জয় বলে, আই নিড ব্যাকআপ রাইট নাও। ফোনের লোকেশন অন করা আছে, ট্র্যাক করে এই মুহূর্তে ব্যাকআপ পাঠানোর ব্যবস্থা করো, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সাইফ দ্রুত অর্ডারটা কাউকে ডেকে বুঝিয়ে দিয়েই প্রশ্ন করে, স্যার আর ইউ ওকে? দুটো গাড়ি ফলো করছে সাইফ, শুট করে যাচ্ছে অনবরত, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। স্যার আপনার কাছে বুলেট আছে পর্যাপ্ত? দুর্জয় এবার নীরব পায়। তার কাছে আসলে পর্যাপ্ত বুলেট নেই। এই জন্যই সে আর পেছনের গাড়ি দুটোর উদ্দেশ্যে ফায়ার করছে না, কারণ আপাতত এই বুলেট কয়টাই তার আত্মরক্ষার শেষ সম্বল। দুর্জয়ের নীরবতা আর সেই সঙ্গে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস দেখে বাণীও পরিস্থিতি আন্দাজ করতে পারে। সাইফও হয়তো বুঝতে পারে মেজরের নীরবতা। সে ফোনটা রেখে দেওয়ার আগে আশ্বাস দেয়, চিন্তা করবেন না স্যার। দুর্জয় শীতল নদীর ন্যায় চুপচাপ ভঙ্গিতে ড্রাইভ করে যাচ্ছে। সেই রাক্ষসের গাড়ি দুটো এখনও তাদের পিছু ছাড়েনি, অনুসরণ করে চলেছে অবিরত। তবে এখন আর গাড়ি দুটো থেকে কোনো ফায়ারিং করা হচ্ছে না। কেন করা হচ্ছে না সেই সম্পর্কে দুর্জয়ের সুস্পষ্ট ধারণা নেই। তবে তার সচেতন দৃষ্টি লুকিং মিরর হয়ে লক্ষ্য করেছিল যে একটা গাড়িতে ড্রাইভিং সিটের পাশে বসে একজন হঠাৎ কানে ফোন চেপে ধরেছিল। কোনো কল এসেছিল সম্ভবত। সেই থেকে দুর্জয় ধারণা করছে হয়তো তাদেরকে এরকমই কোনো আদেশ বলে শিখিয়ে দেওয়া হয়েছে। তবে এটাও খুব একটা ভালো লক্ষণ নয়। অভ্যাসগুলোর মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। বাণীর কোলে মুখ লুকিয়ে গান শুনতে ব্যস্ত বন্নি এই পর্যায়ে চোখ জোড়া বদ্ধ রেখেই বলে ওঠে, মাম্মাম পানি খাবো।